এই যে মাইনে দিতে হবে না, না, এটা আকার ইঙ্গিতে মমতা ব্যানার্জির আরও ভালো আনন্দ হচ্ছে। 2001 সাল থেকে প্রত্যক্ষভাবে আমি বামফ্রন্টের সঙ্গে যুক্ত, বামফ্রন্টের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত ছিলাম। A to Z সব আমি জানতাম, কিভাবে নিয়োগ হয়, কিভাবে স্বচ্ছভাবে করতে হবে, কি করতে হবে। স্বচ্ছভাবে নিয়োগ হতো, ইয়েস, আমি নিজের চোখে দেখেছি। আজকে যে প্যানেল বাতিল হয়েছে, এই প্যানেল নিয়ে বহুবার সরব হয়েছেন যে শিক্ষক কামাল হোসেন স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার আপনি এর আগে বহুবার এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং আজকে এমন একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট গ্রহণ করলো, আমরা দেখলাম যে একেবারে চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কান্নায় ভেঙে পড়ছে। শাসক বিরোধীর কথা আমি একেবারে বাদ দিলাম, কিন্তু তার সঙ্গে তো আরও অনেকগুলো কোয়েশ্চেন উঠে আসছে। তারা বলছে যে এই যে আমরা 2016 যেভাবে পরীক্ষা দিয়ে যে রেজাল্টটা করেছিলাম, আবার পরীক্ষা দিতে বললে আমরা কি সেই রেজাল্টটা করতে পারবো? আবার কিছু ক্ষেত্রে টাকা বেতন ফিরিয়ে দেওয়ার কথা উঠছে। তো এই পুরো বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। প্রথম কথা, এই যে 25,753 জনের চাকরি গেল, তার ভিতরে 5,303 জন অযোগ্য আছে। সেই লিস্ট জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এই যে 25,753 জনের চাকরি গেল, এর জন্য নৈতিক দায়ভার মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রীর কথা আমি ছেড়ে দিলাম। এই যে এতগুলো ছেলে মেয়ের, উনি বলে এসেছিলেন ডবল ডবল চাকরি দেবো, একটা উনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন আমি ডবল ডবল চাকরি খাবো, আজকে তাই প্রমাণ হয়ে গেল। তাহলে আপনি প্রশাসনিক প্রধান, স্কুল সার্ভিস কমিশন বিহারে নয় পশ্চিমবঙ্গে, তাহলে নৈতিক দায়বদ্ধ নিয়ে আপনাকে রিজাইন দিতে হবে। কোন মুখে আপনি আবার সাংবাদিক সম্মেলন করছেন? কোন মুখে আবার আপনি সুপ্রিম কোর্টকে সমালোচনা করছেন? সুপ্রিম কোর্টে প্রথম লিস্ট জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন 5,485 জনের। তারপরেই রায় কনক্লুডেড, শুনানি শেষ হয়ে গেল, তারপরে হঠাৎ 5,303 জনের লিস্ট দিল যে হুজুর এটা কিন্তু ঠিক। অর্থাৎ 182 জন কি রাতারাতি কি পয়সা করে দিয়েছিল? রাতারাতি 182 জন আউট করে দিলেন? সুপ্রিম কোর্টের মাথায় এটা কিন্তু পরিষ্কার করে প্রবেশ করে গেছে বিচারপতিদের, যে এতদিন এই লিস্টটা দেয়নি কেন, হঠাৎ এই লিস্ট থেকে এত কমে গেল কেন? সুপ্রিম কোর্ট হয়তো বা 5,330 জন অযোগ্যদের চাকরি চলে যেত, কিন্তু পুরোটা দিলে কেন? সেটা একটি কথা, ওর ভিতরে 31 পাতা না 33 পাতার একটা জাজমেন্ট, তার ভিতরে জাজমেন্ট এসে গেছে আর কি। তার ভিতরে সবচেয়ে বলছে একটা জায়গা পরিষ্কার করে লিখেছে, শুনলে অবাক হয়ে যাবেন, টেন্টেড বিয়ন্ড রিপেয়ার। অর্থাৎ এত ক্ষতিগ্রস্ত হয়েছে প্যানেলে যে সেটা আর সারানো যাবে না। টেন্টেড বিয়ন্ড রিপেয়ার জাজমেন্টে এটাই বলছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত যা আর সারানো সম্ভব নয়। দ্বিতীয় অবজারভেশন দেখুন, যে লেজিটিমেসি অ্যান্ড ক্রেডিবিলিটি অফ দ্য সিলেকশন প্রসেস, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সিলেকশনের মানে নিয়োগের বৈধতা বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কার কথা? মাননীয় বিচারপতি দ্বয়ের কথা। সেখানে পুরোপুরি দায়বদ্ধতা এই সরকারের তথা স্কুল সার্ভিস কমিশনের। সুতরাং ওই সাংবাদিক দেখানো কলে সাংবাদিক সম্মেলন করলে হবে না। আপনাকে পরিষ্কার করে বলছি, আপনারা জানেন ওর সঙ্গে আমি ছিলাম এবং এটা বারবার সমস্যা সমাধানের জন্য আপনি প্রথমে বলেছিলেন, কাতর কণ্ঠে বলেছি, কাতর কণ্ঠে, যে দয়া করে সারা, আমি শিক্ষক কিন্তু সারা পশ্চিমবঙ্গে আমাকে কম্পিটিটিভের এক্সপার্ট হিসেবে সবাই চেনে, কয়েক কোটি ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আমাকে মুখের উপরে কথা বলে দিয়েছিল রাজনীতি করতে শিখুন। এবং দেখুন, রাজনীতি করতে আমি এখানে আসিনি, আপনারা নিয়েছিলেন সমস্যা সমাধান করতে। আমি কি বলেছিলাম? মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা মেনে নিন, তাহলে কম সংখ্যকের গেল, সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে দিন। বললো তুমি কি দুদিন এসে সবার মাথার উপরে উঠে পড়েছে, এই ভাষা বলেছিলেন। আজকের আমার কথাটা সত্য প্রমাণিত শুধু হলো না, আপনাদের মুখে ঝামা ঘষে দিল। আর এই যে 25,753 জনের ছেলেমেয়ের যে চাকরি গেল, তাদের সংসার দেখবে কে? আপনাকে মাসে 40,000 টাকা করে দিতে হবে। দান ধানে তো প্রচুর বাড়াচ্ছেন,
এবারে 40,000 টাকা করে আপনার মাসে কিন্তু ওদের দিতে হবে, ওদের সংসার চলবে কি করে? আপনার জন্য তেরা গেছে, হ্যাঁ টাকা ফেরত দিতে হবে না 5,303 জন হিসেবে আর কি, অর্থাৎ যারা 2 নম্বরইভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে, এই করে বেতন ফেরত দিতে হবে। এবং আর দুটো অর্থে চাকরি যায়নি, সেটা হচ্ছে কি যারা শুধু সোমা দাস নয়, যারা শারীরিকভাবে সক্ষম তাদের কিন্তু চাকরিটা থাকছে, এবং নতুন তারা চাকরি না পাওয়া পর্যন্ত তারা এই যে মাইনেটা পাবে। পুরো প্যানেল বাতিল, ঠিক আছে। এবারে আরেকটা বলেছে যারা অন্য চাকরি করতো, অর্থাৎ আমার প্রায় 45 জনের ছেলে মেয়ে তারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতো, 9-10 করতো, তারা এবারে হায়ার স্কেলের জন্য বা তাদের এম ইন লাইফটাকে আরও বড় করার জন্য তারা আবার চাকরি বসছে। তাদের হচ্ছে কি সেই জায়গায় আবার ফিরে যেতে হবে, এবং রাজ্য সরকার 3 মাসের মধ্যে তাদের সেই জায়গাটা পাকা করতে হবে, ঠিক আছে। সুতরাং তাদেরটা যাচ্ছে না, বাদ বাকি তাদের মানে চাকরি থাকছে, তাহলে বাদ বাকি এতজনের এই যে টাকা তারা ফেরত দেবে কোথায় পাবে? আর একটা কথা, 5,303 জন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, আপনারা ওখানে গিয়ে বলেছেন তাদের আজকের কান্নাকাটি করছে, তাদের কান্নাকাটি করা উচিত। একেবারে বললাম, তুমি দুর্নীতি করে চাকরি করবে আর তারপরে বিয়ে থার সময় তুমি সেই টাকাগুলো শ্বশুরের কাছ থেকে নেবে, এটা মানা যায় না। সুতরাং তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন, তাদের টাকাগুলো নিয়ে এই রাজ্য সরকারের যে যারা লিডার থেকে শুরু করে তাদের টাকা যারা উপভোগ করেছেন তারা কেন ছাড় পাবে? মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের আপনি তাদেরকে বার করুন, জনসমাজে তাদেরকে ডাকুন, দেখুক যে আপনার সরকারের এই ক্যাডারগুলো বা আপনার সরকারের এই আমলাগুলো, এই উচ্চশিক্ষিত ব্যক্তিগুলো ওখানে রাহাজানি করতে গেছে, ওখানে ডাকাতি করতে গেছে, গরিব মানুষের টাকা নিয়েছেন, যদিও অর্থে তারা টাকা দিয়েছে এটা সম্বন্ধে এটা একেবারে আমি এর অবজেকশন করি, কেন টাকা দিয়েছেন? সুতরাং ওদের চাকরি গেছে, ঠিক আছে, কষ্ট হয় যারা সত্যি যোগ্য। দেখুন 2210 জন ওই 2016-তে আমার কাছে পাস করেছে, আচ্ছা, প্রত্যক্ষ পরোক্ষভাবে। তারা তো একটা পয়সা দেওয়ার তাদের ক্ষমতা নেই, পড়াশোনা করেছে, চাকরি পেয়েছে। অর্থাৎ ভারতবাসী আজ বুঝে গেল পশ্চিমবঙ্গ মানে কি, এটা পরিষ্কার জানা উচিত। মেধার পরিশ্রম দুর্নীতির কাছে পরাজিত। আজকের কি মনে হলো, তাই না? মেধার পরিশ্রম দুর্নীতির কাছে আজকের পরাজিত। আর সেখানে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আপনার থাকার অধিকার নেই। আপনি ইমিডিয়েটলি রিজাইন দিন, পদত্যাগ করুন, তবে বুঝবো হ্যাঁ আপনি সৎ। জিন যে পারে বসবে। এটাই হচ্ছে কি আমার এই নিয়ে কথা, এই যে দুটো অবজারভেশন বলে। এবং আরেকটাই বলেছে, আর্টিকেল 14 এবং আর্টিকেল 16 ভায়োলেট করেছে এই সরকার, স্কুল সার্ভিস করে। আর্টিকেল 14 কি, আইনের চোখে সবাই সমান, আচ্ছা, সেটা ভায়োলেট করেছে। যারা টাকা দিয়েছে তারা চাকরি পেয়েছে। এবং 16 কি, চাকরির ক্ষেত্রে সবার সমান সুবিধা দিতে হবে, সাম্যতার, সেটা কই? অর্থাৎ আপনি মুখ্যমন্ত্রী হয়ে আপনি আপনার নির্দেশ ছাড়া হয় এসব? নির্দেশ ছাড়া কোনো দিনই সম্ভব নয়। দেখুন সিপিএমের তিনি মন্ত্রী ছিলেন পরেশ অধিকারী, চলে আসলেন, সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব পেলেন, তার মেয়ে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেল, ওখানে তার মেয়ের চাকরি বাতিল হয়ে গেল। কি করে? তাহলে মুখ্যমন্ত্রী আপনি এটা জানতেন না? আপনারা জানতেন এই শর্তে এসেছিল তৃণমূল কংগ্রেসে, সবাই কামাল হোসেন নয়, যে স্কুল শিক্ষক, জমি জায়গা আছে, সব কিছু আছে, ওই ওদের খপ্পরে আমি পড়িনি। আজকের আমার ভালো লাগছে যে আমি যে প্রতিবাদ করেছিলাম সেইটা শোনেননি। এবং আরও বলে দিচ্ছি, স্কুল সার্ভিস কমিশনে যারা বসে আছেন তারা স্কুল সার্ভিস কমিশনের অনেক কিছু জানে না, যেটা আমি জানি। 2001 সাল থেকে প্রত্যক্ষভাবে আমি বামফ্রন্টের সঙ্গে যুক্ত, বামফ্রন্টের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত ছিলাম। A to Z সব আমি জানতাম, কিভাবে নিয়োগ হয়, কিভাবে স্বচ্ছভাবে করতে হবে, কি করতে হবে। স্বচ্ছভাবে নিয়োগ হতো ইয়েস, আমি নিজের চোখে দেখেছি। তার মানে এটা ভুয়ো তথ্য, এই যে চিরকুটে চাকরি হতো। দেখুন চিরকুটে চাকরি কখন হতো এটা আমি বলেছি যে বিফোর 1998 আগে, অর্থাৎ যখন আমরা চাকরি পেয়েছি ম্যানেজিং কমিটির থ্রু দিয়ে আর কি, তখনই আর কি। তো তারপরে কিন্তু এখানে একেবারে আমি নিজের চোখে দেখেছি বলে আমি বলছি। তাহলে যে এইটা দেখে এসেছে তারপরে সে পুরো দেখতে পাচ্ছে, পুরো
আলোকে অন্ধকারে নিয়ে যাচ্ছেন। আজকে রাজ্যটাকে তাই আলোময় রাজ্য ছিল, তাকে আপনি অন্ধকারে নিমজ্জিত করলেন। এটাই হচ্ছে প্রশ্ন। এবং ওই তো বললাম, যারা অযোগ্য ঠিক আছে, যোগ্যদের চাকরি যাবে। আমি ভেবেছিলাম কখন, যেদিন ওরা বলেছিল যে শিক্ষামন্ত্রীর কাছে আমরা দেখা করতে যাচ্ছি। আমি ওদের কাছে দুবার গেছিলাম। হ্যাঁ, আমি দুবার ওদের ওখানে গেছিলাম। একজন আত্মহত্যা করেছিল, হার্ট অ্যাটাক করেছিল, হার্ট অ্যাটাক করেছিল। সে আমার প্রাক্তন ছাত্র ছিল, ওর কাছে ওর মাল্যদান করতে গেছিল, আত্মার শান্তির জন্য গেছিলাম। সেই দিনই যখন শুনলাম যে যাবে শিক্ষামন্ত্রীর কাছে, সেদিনই আমি জানতাম যে এদের বিপদ ঘনিয়ে আসছে। স্যার, আরও একটা দিক তো অন্ধকারে থেকে যাচ্ছে। এই যে আগামীকাল থেকে এতজন শিক্ষক স্কুলে যাবে না, তারা চাকরি নেই। ছাত্ররা একটা তো ভ্যাকিউম সৃষ্টি হচ্ছে, এত পার্ট টাইমার তো নেই নিশ্চয়ই। সেই জায়গাটা কি ফিল করবে রাজ্য সরকার? শুনে এনার তো শিক্ষা বাদে শিক্ষাটা নেই, শিক্ষার জায়গায় দুর্নীতিটা গেছে। এখন এসেছে শিক্ষানীতি, এসেছে দুর্নীতি, চলে গেছে শিক্ষানীতি। সুতরাং এই যে মাইনে দিতে হবে না, না, এটা আকার ইঙ্গিতে মমতা ব্যানার্জির আরও ভালো আনন্দ হচ্ছে। আমার তো মাইনে দিতেই হবে না, আবার ওদের টাকাটা আমি ফেরত পাবো। এটাই এবারে স্কুলে যা পারে হোক, এটা তো একদিন নয়। প্রায় 5 থেকে 7 বছর ধরে বহু জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন সাংবাদিক হিসাবে। এবং বহু উচ্চমাধ্যমিক স্কুল ঢুকছে, পার্ট টাইমার দিয়ে চলছে, 1000-2000 টাকা করে। বেসরকারি স্কুলের এত রমরমা। ইয়েস, সেই জন্য বেসরকারি স্কুলের আরও, এবারে বেসরকারি আরও রমরমা হবে, আরও রমরমা হবে। কারণ আমরা শুনেছি চাকরি পেতে কষ্টকর, কিন্তু চাকরি পাওয়ার পরেও তার চাকরি চলে যায়। একটা দুটো হয়েছিল, পুরো সারা ভারতবর্ষে এরকম হয়নি। এর আগে 10,000 চাকরি গেছিল ত্রিপুরাতে, তখন বড় বড় কথা বলেছিলেন। আজকের 25,753 জনের চাকরি চলে গেল। আপনি আবার কোন লজ্জায় সাংবাদিক সম্মান করছেন? আমি তো বুঝি না, সাংবাদিক সম্মান কোন লজ্জায় করছেন? ক্ষমা চেয়ে নিন মানুষের কাছে। আজকের একটা ফ্যামিলির সঙ্গে 15 থেকে 20 জন জড়িয়ে আছে। তার ফ্যামিলি, তার শ্বশুরবাড়ির ফ্যামিলি, তাদের আত্মসম্মান কি হবে? তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি, তারা কোথায় মুখ দেখাবে? সুতরাং এই সরকারের বললাম নৈতিক দায়বদ্ধতা নিয়ে রিজাইন দিন। তার মানে হাইকোর্টে সব কিছু তথ্য চেপে গেছিল, এবং যে রায়ে যেখানে যখন পড়ছিলেন তখন শুনেছি, এখন রায়টা হাতে এসে গেছে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে দুর্নীতি। 17 রকমভাবে দুর্নীতি হয়েছে, 17 রকমভাবে, সেটা হাইকোর্টও বলেছিল, 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। আমরা মানুষ সাধারণত জানে 2-4টে উপায়ে দুর্নীতি হয়েছে, কিন্তু 17 রকম উপায়ে দুর্নীতি হয়েছে। 17 রকম ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। 17 শুধু এক রকমে হয়নি, 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন, কয়েকদিন আগে মাদ্রাসায়, মানে কবিতা পাশ করেছে, কবিতা এবারে কবিতার থেকে ললিতার নেবে, তাহলে ললিতার নাম্বার কম, তাহলে কবিতা যেটাকে 5-এর এ উত্তর করেছে সঠিক, সেখানে ওরা কি করেছে, 5-এর এর পাশে বিটাকেও গোল করে দিয়েছে নিজেরাই। মানে এই মাদ্রাসা সার্ভিস তথা স্কুল সার্ভিস কমিশনে দিনের বেলা ডাকাতি করছে ভালো ছেলে মেয়েদের, তাহলে সে নাম্বার কমে গেলে এইভাবে। কারোর খাতা ক্যান্সেল করিয়ে দিয়েছে, যে নামের যে স্পেলিং তার সঙ্গে হচ্ছে এক্সট্রা হচ্ছে গোল করে দিয়েছে, তাহলে খাতা ক্যান্সেল। এইভাবে হচ্ছে কি তাদেরকে, তারা চাকরি পাবে। এই যে মাদ্রাসা, এটা কেসটা উঠেছে। সুতরাং মনে রাখবেন, প্রাইমারি তো সেম জিনিস ঘটতে চলেছে। অবশ্যই এইভাবেই তো প্রাইমারিতে আরও বেশি দুর্নীতি হয়েছে। তাই বলে এই নয় যারা চাকরি করছে তাদের প্রতি আমার রাগ কিচ্ছু নয়। কোর্ট যা রায় দেবে সেটা আবার মেনে নিতে হবে, এবং যারা যোগ্য তাদের চাকরি থাকা, সেই জন্য কষ্ট হয়, স্বাভাবিক ব্যাপার। এই জন্যে ওখানে জানাশোনা সব স্টুডেন্ট আছে, তাদের দেখে আমারও কষ্ট হবে, ওই জন্য আমি ওখানে আর যাইনি, যেখানে আপনারা গেছিলেন সবাই। যে সুতরাং মাদ্রাসা তো যাবেই, যা মনে হচ্ছে। এবং এই নিয়ে যখন আমি বলেছিলাম এখানেই, তখন অনেক ওর ভিতরে যারা পাশ করে আছে, তারা কীভাবে পাশ করেছে জানি না, তারাও বলছে যে আমি কেন ওই যারা ফেল করেছে তাদের প্রেরণা দিচ্ছি। আশ্চর্য ব্যাপার। আপনাকে সঠিকটা বলতে হবে সঠিকভাবে, যে সুতরাং এই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেখানে পরিষ্কার লিখে দিয়েছে যে টেন্ডার নেওয়া হয়েছে সেটা 2 নম্বরই উপায়।
যারা পুরো খাতাটাই নষ্ট করে দিয়েছে, সেটা পার্থ চ্যাটার্জি লাস্টে বলল সিবিআইয়ের কাছে, আমি পুরো খাতাটাই নষ্ট করে দিয়েছি। তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল? দরকার নেই। এবং এই সঙ্গে সঙ্গে শুধু এদের কি 3 মাসের মধ্যে, আপনাকে কথা দেন 3 মাসের মধ্যে কিছু করতে পারবে না। 23 লক্ষ পরীক্ষার্থী ছিল, 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে, 3 মাসের মধ্যে করবে। এইরকম নিষ্কম্ম আছে, তো আমি তো পরিষ্কার করবো, নিষ্কম্ম আছে, কোনো নিয়ম কানুন পড়ে না, জানে না। আমার তো হাতে কলমে শেখা সব। সুপার নিউমারি পোস্ট ওখানে কোথায় পেয়েছে? আছে কোথাও নিয়মে? কোথা থেকে নিয়ে এসছে? দুর্নীতিগ্রস্তদের আরও জায়গা করে দেওয়ার জন্যে।